আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের বেতন খাতের আয় নিয়ে আলোচনা করব। এই বেতন খাতের আয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 2। এর আগে আমরা একটি ক্লাস নিয়েছিলাম, তো ওই ক্লাসে আমরা রুলসগুলো আলোচনা করেছি। আজকে আমরা রুলসগুলোর প্রয়োগটা দেখব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলে নিই, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমাদের ক্লাসগুলো তৈরি করতে আমাদেরকে আরও উৎসাহিত করবে এবং আমরা আরও দ্রুত ক্লাসগুলো নেওয়ার জন্য পদক্ষেপ নিতে পারবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমেই দেখবো আমরা ইজি এক্সাম্পল 1। তোমাদের কারো কাছে যদি দিগদর্শন প্রকাশনীর এই বইটি থাকে, ট্যাক্সের বইটি থাকে চলতি বছরের, তাহলে তোমরা এই ম্যাথগুলো ওই বইতে খুঁজে পাবা। তো চলো আমরা প্রথমে ইজি এক্সাম্পল 1টা দেখে আসি। এখানে বলা আছে, জনাব মৃণাল কান্তি এর 2022 সালের 30শে জুন তারিখে সমাপ্ত আয় বছরে বেতন খাতে নিম্নোক্ত আয়সমূহ ছিল। তো আসলে আমরা প্রথমে দেখি আয় বছর বা আয় বর্ষ বলতে কি বোঝায়। একজন করদাতা যেই বছরে আয় করে তাকে বলা হয় আয়বর্ষ, এবং আয়বর্ষের পরের বছরই মূলত একজন করদাতা কর দিয়ে থাকে। তো এখন আমাদের কর বর্ষটা আর আয়বর্ষটা শুরু হয় আসলে কখন থেকে? মনে রাখবা, আমাদের কর বর্ষ এবং আয়বর্ষগুলো শুরু হয় জুলাই মাস থেকে জুন পর্যন্ত। তো জুলাই মাসের 1 তারিখে শুরু হয়ে জুন মাসের 30 তারিখে এই বর্ষগুলো শেষ হয়ে থাকে। তো 2022 সালের 30শে জুন তারিখে যে বছরটা সমাপ্ত হয়েছে সেই বছরটা মূলত শুরু হয়েছে 2021 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে। তো আমাদের আয়বর্ষ আমরা বলতে পারি 2021-2022, কারণ 2021 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে 2022 সালের 30শে জুন তারিখে এই বর্ষটি শেষ হয়েছে। তো এটাকে বলা হয় আয়বর্ষ। এই আয়বর্ষটা হবে কত? 21-22। তাহলে আয়বর্ষ যেহেতু 21-22, তাহলে আমাদের করবর্ষটা হবে 22-23। তাহলে তোমাদের আয়বর্ষ এবং করবর্ষগুলো চিনতে হবে এবং এগুলো আমাদের অঙ্কের উপরে হেডলাইনে লিখতে হবে। আমরা দেখাবো কিভাবে লিখতে হয়। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের আয়বর্ষ হচ্ছে 21-22 আর করবর্ষ হচ্ছে 22-23। অর্থাৎ যেই বছর আয়বর্ষ হবে তার পরের বছরটা হবে করবর্ষ, কারণ যেই বছর আয় করে তার পরের বছর কর দিয়ে থাকে। তো এখানে আমাদের জনাব মৃণাল কান্তির কিছু আয় দেওয়া আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাসিক মূল বেতন হচ্ছে 60,000 টাকা, আর বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে মূল বেতনের 60%, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, বোনাস দেওয়া আছে 2 মাসের মূল বেতনের সমান, আর চিকিৎসা ভাতা দেওয়া আছে মাসিক 8,000 টাকা। আমাদের কোয়েশ্চেনে বলা আছে উক্ত বছরে জনাব মৃণাল কান্তির মোট আয় নির্ণয় করো। তো আমরা এখন দেখব যে জনাব মৃণাল কান্তির মোট আয়টা কিভাবে নির্ণয় করা হয় এবং সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে তোমরা প্রথম ক্লাসটা যারা করেছো তারা দেখেছো যে আমাদের মোট আয়ের মধ্যে অনেকগুলো উপাদান থাকে। তো সেই উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান এখানে দিয়েছে। যেই উপাদানগুলো দিয়েছে সেই উপাদানের সংশ্লিষ্ট যে নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে মূলত আমাদের মোট আয়টা নির্ণয় করতে হবে। তো আমরা এখন দেখব যে এই করদাতার মোট আয়টা কিভাবে নির্ণয় করা হয়। আমরা এখানে পাশে প্রশ্নটা রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রশ্ন থেকেই কিন্তু আমরা মূলত ম্যাথটা সলভ করব। এখানে বলা আছে, দেখো করদাতা জনাব মৃণাল কান্তি, আয়বর্ষ হচ্ছে 2021 এবং 22, যেটা একটু আগে আমরা বলেছিলাম। তাহলে করবর্ষ হচ্ছে 2022 এবং 2023। তাহলে যেই বছর আয়বর্ষ হবে তার পরের বছর কি হবে? করবর্ষ। এখানে বলা আছে দেখো মোট আয় নির্ণয়, অর্থাৎ আমরা এই যে মৃণাল কান্তির মোট আয়টা নির্ণয় করব উপরোক্ত প্রশ্নের আলোকে। তো আমরা প্রথমেই দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে মূল বেতন মাসিক 60,000 টাকা। তো মাসে যদি 60,000 টাকা মূল বেতন হয় তাহলে 12 মাসে কত হবে? 12 গুণ 60,000, তাহলে কত? 7,20,000 টাকা। মূল বেতনে আমরা সরাসরি বসাই দিব, মূল বেতনে কোনো রুলস আমাদের ফলো করতে হবে না। এরপর বলা আছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। তার মানে সে মূল বেতন যা পায় তার 60% বাড়ি ভাড়া ভাতা পায়। তাহলে আমরা লিখলাম 2 নম্বরে লিখলাম বাড়ি ভাড়া ভাতা। এখানে আমরা বাড়ি ভাড়া ভাতা লিখতেছি। তো বাড়ি ভাড়া ভাতার মধ্যে প্রথমে প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা 7,20,000 টাকা, মূল বেতনের 60%। সে কত টাকা বাড়ি ভাড়া ভাতা পায়? বাড়ি ভাড়া ভাতা পায় 4,32,000 টাকা। তো আমরা জানি নগদ প্রাপ্ত বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা অকরদার যে সীমা আছে, অর্থাৎ গভর্নমেন্ট একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি যদি পায় তাহলে সে ট্যাক্সে মোট আয়টা বাড়ি ভাড়া ভাতা বাবদ আয়টা মোট আয়ের সাথে যোগ হবে, আর যদি এই সীমার কম পায় তাহলে সে যোগ হবে না। তো সীমাটা কি? সীমাটা হচ্ছে
মাসিক 25,000 টাকা করে, বার্ষিক 3 লক্ষ টাকা। এটা আমরা রুলসে আলোচনা করেছিলাম। তো যারা রুলসের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে নিবা আগে। বার্ষিক 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%। তো আমাদের মূল বেতন কত? মূল বেতন হচ্ছে 7,20,000 টাকা। এই 7,20,000 টাকার 50% করলে আসে 3,60,000 টাকা। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে বার্ষিক 3 লক্ষ টাকা, এই মাসিক 25,000 না লিখলে হবে, বার্ষিক 3 লাখ টাকা লিখে দিলে হবে। আর মূল বেতনের 50% 3,60,000 টাকা। তো 3 লক্ষ টাকা এবং 3,60,000 টাকার মধ্যে কোনটা কম? 3 লক্ষ টাকা কম, এই জন্য আমরা এখানে 3 লক্ষ টাকা লিখে দিয়েছি। তার মানে অকরদার্য হচ্ছে এই যে বার্ষিক 3 লাখ টাকা এবং মূল বেতনের 50% 3,60,000 টাকা। যার যত মূল বেতন তার 50% এখানে লিখবা। এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা কোনটা কম, সেই কম টাকাটা এখানে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অকরদার্যের সীমা হচ্ছে 3 লক্ষ টাকা নির্ধারিত হয়ে গেল। তো তার প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 4,32,000 টাকা। তার মানে সে এক্সট্রা পাচ্ছে 1,32,000 টাকা। এই 1,32,000 টাকা এখানে মোট আয়ের সাথে যোগ হবে। যদি এখানে ছাড়টা 4,32,000 টাকার বেশি হতো তাহলে এখানে কোনো টাকাই আসতো না। আশা করি তোমরা এই বাড়ি ভাড়া ভাতাটা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব পরের স্টেপ, অর্থাৎ যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা হচ্ছে মাসিক 3,000 টাকা। তো 3,000 টাকা করে মাসিক যদি যাতায়াত ভাতা পায় তাহলে বছরে কত পায়? বছরে 3,000 গুণ 12 সমান 36,000 টাকা যাতায়াত ভাতা পেয়ে থাকে। তো আমরা নিয়মে জানি যদি কেউ নগদ প্রাপ্ত যাতায়াত ভাতা হয়, অর্থাৎ নগদে যাতায়াত ভাতা পেয়ে থাকে, তাহলে তার অকরদার্যের সীমা হচ্ছে 30,000 টাকা। এটা নিয়মের জন্য 30,000 টাকা গভর্নমেন্টের রুলসে বলা আছে 30,000 টাকা পর্যন্ত গভর্নমেন্ট ছাড় দিবে। তো করদাতা যাতায়াত ভাতা পাচ্ছে কত? 36,000 টাকা। আর ছাড়ের পরিমাণ হচ্ছে 30,000। তো এখানে বাদ দিলে 6,000 টাকা থাকে, 6,000 টাকা এখানে বসাই দিব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আসবো মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার ক্ষেত্রে কোনো নিয়ম নেই। মূল বেতনের 7,20,000 টাকার মূল বেতনের 10%, এখানে 20% লিখছি, কোয়েশ্চেনে 20% আছে। তো 20% এখানে 7,20,000 টাকার 20% 1,44,000 টাকা বসাই দিলাম। এরপর আছে আমাদের বোনাস 2 মাসের মূল বেতনের সমান। তো 2 মাসের মূল বেতনের সমান যদি হয় তাহলে মূল বেতন কত মাসে? প্রতি মাসে মূল বেতন হচ্ছে 60,000 টাকা। তো 60,000 গুণ 2 মাসের মূল বেতনের সমান হচ্ছে বোনাস। বোনাসের ক্ষেত্রে কোনো ভিন্ন কোনো নিয়ম নেই, সরাসরি চলে আসবে। এরপর আছে চিকিৎসা ভাতা মাসিক 8,000 টাকা। তো মাসে 8,000 টাকা যদি চিকিৎসা ভাতা পাই তাহলে 12 মাসে কত পাই? তো এখন আমরা মূলত চিকিৎসা ভাতা পাই কত? 8,000 টাকা করে 96,000 টাকা। এখন চিকিৎসা ভাতার ক্ষেত্রে একটা ছাড় আছে, তোমরা নিয়মে পড়েছিলাম, তোমাদের বলেছিলাম নিয়মে কত টাকা ছাড়। মূল এখানে নিয়মে ছাড় হচ্ছে বার্ষিক 1,20,000 টাকা, বার্ষিক 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10%। তো দেখো আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি 1 লক্ষ বার্ষিক 1,20,000 টাকা। আর মূল বেতনের 10%, মূল বেতন হচ্ছে 7,20,000 টাকা। 7,20,000 টাকা 10% হচ্ছে 72,000 টাকা। এখন বলো তো এই 1,20,000 এবং 72,000 এর মধ্যে ছোট কোনটা? ছোট 72,000। তাহলে আমরা এই 72,000 টাকা এখানে নিয়ে আসবো। তো আমাদের ছাড়ের পরিমাণ হচ্ছে 72,000 টাকা। তো 96,000 টাকা থেকে যদি আমরা 72,000 টাকা বাদ দিই আমাদের এক্সেস পেয়ে যায় আমরা 24,000 টাকা। এ হচ্ছে চিকিৎসা ভাতা। অর্থাৎ যেটা অকরদার্য, তোমরা একটা অঙ্ক করার সময় মনে রাখবা যে অকরদার্য যেখানে লেখা থাকবে তখন মনে রাখবা যে মূল প্রাপ্ত ভাতা থেকে অকরদার্যটা বাদ গিয়ে যদি অবশিষ্ট টাকা থাকে সেটা বাইরের কলামে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। আর যেখানে অকরদার্য লেখা নাই তাহলে সেখানে সরাসরি চলে আসবে, অথবা যে নিয়মটা আছে ওই নিয়মটা ফলো করে বসাই দিব। কিন্তু অকরদার্য থাকলে যে মূল যে প্রাপ্ত ভাতা তার সাথে অকরদার্যটা কম্পেয়ার করবা। অকরদার্য চেয়ে যদি প্রাপ্ত ভাতা বেশি হয় তাহলে বাইরে বসাবা, না হয় বসাবা না। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখানে তোমরা যে কিছু নোট দিতে হয়, নোটগুলো কোনটা দিবা? যে আমাদের যে লগুলো আমরা ফলো করেছি, তোমাদেরকে এতক্ষণ বলেছি, সেইগুলো মূলত আমরা এখানে লিখে দিব, সেই নোটগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের ম্যাথটা দেখে আসি। ইজি এক্সাম্পল 2 আমরা এবার আরেকটি ম্যাথ দেখব। এখানে বলা আছে জনাব রানাপাল একটি ব্যাংকের ক্যাশিয়ার। 2022 সালের 30 জুন তারিখে তার সমাপ্ত বছরের আয়সমূহ নিম্নরূপ। এখানে মূল বেতন দেওয়া আছে 55,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 30%, আপ্যায়ন ভাতা 5,000 টাকা, বোনাস দেওয়া আছে 3 মাসের মূল বেতনের সমান, চার্জ ভাতা দেওয়া আছে 5,000 টাকা। তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ উক্ত তহবিলে জমা দেন। ভবিষ্যৎ তহবিলে সুদ পান 12,000 টাকা করে, 20% হারে 12,000 টাকা পান। সংশ্লিষ্ট আয়বর্ষে জনাব রানাপালের বেতনের একটি এর খাতে মোট করযোগ্য আয় নির্ণয় করো। তো এখন চলো আমরা এই অঙ্কটার প্রথমে
বেতন খাতে আয়টা নির্ণয় করি। তো প্রথমে আমরা দেখো একটা সমাধান লিখেছি এখানে। করদাতা জনাব রানা পাল, আয় বর্ষ 20-21-22 আর কর বর্ষ 22-23। বেতন খাতে আয় নির্ণয় এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখবো মূল বেতন। মূল বেতন কত দেখো, মূল বেতন হচ্ছে মাসে 55,000 টাকা। তার মানে বছরে কত হবে, মাসে 55,000 টাকা হলে বছরে 12 দিয়ে গুণ করলে 6,60,000 টাকা হচ্ছে বার্ষিক বেতন। এরপর আমরা দেখি মূল বেতনের পরে আছে বাড়ি ভাড়া ভাতা, মূল বেতনের 30%। মূল বেতন যা তার 30% হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, তার মানে এটা নগদ প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা। তো আমরা এখানে লিখলাম বাড়ি ভাড়া ভাতা, প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 30%, 1,98,000 টাকা। এবার নগদ পাইলে আমাদের কাজ করতে হয় কি, অকরদাহ্য। অকরদাহ্য কতটুকু তোমরা জানো, বার্ষিক 3 লক্ষ টাকা। বার্ষিক কত, 3 লক্ষ টাকা, মাসে 25 করে 12 মাসে 3 লক্ষ টাকা, বা মূল বেতনের 50%, এটা নিয়মের। তাহলে মূল বেতনের 50% হচ্ছে 6,60,000 টাকার 50% 3,30,000 টাকা। এর মধ্যে কম কোনটা আমি আবার দেখাচ্ছি। এই যে 3 লক্ষ টাকা হচ্ছে বাৎসরিক, এটা রুলসের। আর মূল বেতনের 50%, মূল বেতন আছে আমাদের 6,60,000 টাকা। এই 6,60,000 টাকার 50% 3,30,000 টাকা। এই দুইটার মধ্যে যেটি কম, এই দুইটার মধ্যে যেটি কম সেটি হলো তো মূলত প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা। তো এই দুইটার মধ্যে কম কোনটা, এই দুইটার মধ্যে কম হচ্ছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ আর 3,30,000 মধ্যে কম হচ্ছে 3 লক্ষ টাকা। দেখো আমরা ছাড় পেয়েছি কত, 3 লক্ষ টাকা, কিন্তু আমাদের প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 1,98,000 টাকা। তাহলে আমরা যা ছাড় পাই তার চেয়ে কম পাইছি। তো এখানে কিন্তু আমরা কোনো কিছু লিখবো না। যদি 3 লক্ষ টাকার বেশি পাইতাম তাহলে এখানে লিখতাম। এটাই তোমরা মনে রাখবা। অকরদাহ্য মানেই হচ্ছে যে নিচে যে পরিমাণ ছাড়ের কথা বলা আছে তার চেয়ে বেশি পাইলে লিখবো, কম পাইলে লিখবো না। তো এই হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। এবার চলে যাও আমরা আরেকটা রুলসে চলে যাই। আরেকটা রুলসে বাড়ি ভাড়ার পরে কি বলছে, আপ্যায়ন ভাতা মাসিক 5,000 টাকা। তাহলে বছরে কত, বছরে 60,000 টাকা। আপ্যায়ন ভাতা হচ্ছে বছরে 60,000 টাকা, 5-12-60,000 টাকা। এটা সরাসরি আসবে, কারণ আপ্যায়ন ভাতার কোনো নিয়ম ছিল না। এরপর বোনাস হচ্ছে 3 মাসের মূল বেতনের সমান। তো প্রতি মাসে বেতন 55,000, 55কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 55 গুণ 3, বোনাস চলে আসে 1,65,000 টাকা। এরপর আমরা দেখব পরের আয়টা হচ্ছে চার্জ ভাতা। চার্জ ভাতাও সরাসরি আসবে 5,000 টাকা করে, বছরে 60,000 টাকা। এই যে বছরে 60,000 টাকা চার্জ ভাড়া আমরা সরাসরি লিখে দিয়েছি, 5,000 গুণ 12। এরপর আমরা দেখি তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে দেন। তো একটা জিনিস মনে রাখবা এখানে, যে কর্মচারী 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করে, তাহলে নিয়োগকর্তা তাকে যে নিয়োগ দিয়েছে নিয়োগকর্তাও কিন্তু সমপরিমাণ অর্থ দান করে। তো এক্ষেত্রে কি হবে ব্যাপারটা, এখন দেখো জিনিসটা এরকম। আমি যদি তোমাদের উদাহরণ দিই, ধরো তোমার বাবা একটা মাটির ব্যাংক এনে তোমাকে বলল যে তুই যদি এখানে 10 টাকা রাখিস প্রতিদিন, আমিও তোর পক্ষ থেকে 10 টাকা রাখবো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 10 টাকা রাখো তাহলে তোমার বাবাও 10 টাকা রাখতেছে। তো তোমার জন্য আয় কোনটা, তুমি যেটা রাখতেছো তোমার টাকা তুমি রাখলে সেটা তো আর আয় হয় না, কিন্তু তুমি রাখলে যে বাবা রাখতেছে এই বাবার দেওয়াটা হচ্ছে কি তোমার জন্য আয়। তো ঠিক এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যে নিয়োগকর্তা যে পরিমাণ টাকা দিয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের জন্য মূলত আয়। তাই এখানে আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দানটা লিখব। এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মূল বেতনের 10% আমরা লিখে দিয়েছি। কার দান, নিয়োগকর্তার দান। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপর চলে আসো 7 নম্বর। ভবিষ্যৎ তহবিলে সুদ পান 12,000 টাকা, কত পার্সেন্ট হারে, 20% হারে। তো ভবিষ্যৎ তহবিলের নিয়মটা কি দেখো, তোমরা একটু খাতা উল্টাইয়ে দেখে আসো। এখানে বলা আছে 14.5% হারে নির্ণীত সুদ। তো আমরা তো 20% হারে 12,000 টাকা পাই, 12,000 টাকা পাই 20% হারে। তো এটাকে আমরা 20 দিয়ে ভাগ করে 14.5 দিয়ে গুণ করব, অর্থাৎ যত পার্সেন্ট হারে পাই না কেন আমরা সুদটাকে 14.5-তে কনভার্ট করব। তো 14.5-তে কনভার্ট করলে আসে 8,700 টাকা, বা মূল বেতনের 3 ভাগের 1 অংশ। তাহলে মূল বেতনের 3 ভাগের 1 অংশ হচ্ছে তোমার 2,20,000 টাকা। তা আমরা ভবিষ্যৎ তহবিলে সুদ পাই কত, ভবিষ্যৎ তহবিলে সুদ পাই হচ্ছে 12,000 টাকা, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে 12,000 টাকা ভবিষ্যৎ তহবিলের সুদ। এই সুদটা পায় হচ্ছে 12,000 টাকা। এখন আমাদের অকরদাহ্য সীমা কত, 14.5% হারে যেই সুদটা আমরা কনভার্ট করেছি সেটা হচ্ছে 8,700 টাকা, আর মূল বেতনের 3 ভাগের 1 ভাগ 2,20,000 টাকা। তো এই দুইটার মধ্যে এই যে 8,700 টাকা 14.5% হারে নির্ণীত সুদ এবং মূল বেতনের 3 ভাগের 1 ভাগ, এই দুটার মধ্যে কম কোনটা, এই দুটার মধ্যে কম হচ্ছে 8,700 টাকা।
তো আমরা পাচ্ছি কত সুদ? আমরা সুদ পাচ্ছি 12,000 টাকা। এর মধ্যে আমাদের সারের পরিমাণ হচ্ছে 8,700 টাকা, বাকি 3,300 টাকা এখানে চলে আসবে। এখন যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে আমাদের মোট আয়টা পেয়ে যাব। আর এখানে আমরা যে লগুলো ফলো করছি সেগুলো তোমরা নোট আকারে লিখে দিলে অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ক্লাসটিও বুঝতে পারছো। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবা, তারপর আমরা পরের ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। আশা করি আমরা মানে ট্যাক্সেশন ইন বাংলাদেশের পুরো বইটা তোমাদের পরীক্ষার আগে শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, যদি তোমরা আমাদেরকে সমর্থন দাও এবং তোমরা আমাদেরকে সাপোর্ট দাও। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শেষ করি।